এখন থেকে রাশেদ সামনে থেকে গ্যাং চালাবে আর বাদশাও পেছন থেকে পুরো গ্যাং কন্ট্রোল করবে। আমার এই উইল কেউ চেঞ্জ করতে পারবে না। যদি আমার 2 সন্তান মারা যায় তাহলে মাফিয়া কিং একজন উপযুক্ত লিডার হতে পারবে। বাদশাও দেশের বাইরে বিদেশের মাফিয়াদের কন্ট্রোল করবে। বাদশাও চেহারা 3-4 জন বাদ দিয়ে কেউ দেখবে না। বাংলাদেশের এখন একজনই মাফিয়া কিং, আর সে হলো বাদশাহ দা মাফিয়া কিং। তার মানে রাশেদ মাফিয়া কিং নয়, তার ছোট ভাই মাফিয়া কিং। রাশেদ যে ডেঞ্জারাস ছিল তাহলে ভাবাই যায় না বাদশাহ কতটা ডেঞ্জারাস। সমস্যা নেই, ওকেও খতম করে দিব। বস, আমি এইমাত্র ক্যানাডার ডনের মাধ্যমে জানতে পেরেছি দ্য মাফিয়া কিং ক্যানাডায়, কিন্তু তার ভাইয়ের মৃত্যুর কারণে সে বাংলাদেশে আসবে। আর সে এটা বলেছে মাফিয়া কিং যেখানেই যায় না কেন সেখানে ঝড় উঠিয়ে যায়। তার মতো হিংস্র আর কোনো মানুষ নেই। ও আই সি। পুরো দেশে খবর ছড়িয়ে দাও সত্যিটা। তোমার মাথা ঠিক আছে তো? সাধারণ জনগণ শুনলে আর তারা ভয় পাবে না? জনগণের কথা বাদ দাও, তুমি নিশ্চয়ই ভুলনি যে বাদশাহ একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। শুধু বাংলাদেশের পুলিশ নয়, বরং বিশ্বের প্রায় 50টি দেশের পুলিশ ওকে খুঁজতেছে। বাদশাহ এই দেশে আসলেই হয়তো পুলিশ ওকে মারবে, না হলে আমি মারবো। কিন্তু কেউ তো ওকে আজ পর্যন্ত দেখেইনি, তাহলে ওকে চিনবে কিভাবে? চিন্তা করো না, আমি যতটুকু জানি আসল মাফিয়া কিং এই দেশে আসার সাথে সাথেই কিছু একটা করবে। আর সে তো আসছে ঝড় উঠাতে। দেখি কি ঝড় উঠায়। আমার কাছে পুরো টিম আছে। স্যার, আমাদের ইনফরমেশনের মতে কালকের মধ্যে মাফিয়া কিং এখানে চলে আসবে। আর তাকে এই দেশে মাত্র 3 জন লোক চেনে, কিন্তু তারা কারা তা আমরা জানি না। এমনকি আমাদের দলও হতে পারি। সমস্যা নেই, সবাইকে আস্তে আস্তে শেষ করব। সারা দেশে খবর ছড়িয়ে গেছে বাদশাহ আসল মাফিয়া কিং, আর সে দ্রুতই বাংলাদেশে আসবে। সবাই আজ পর্যন্ত মাফিয়া কিং এর হিংস্রতা সম্পর্কে যতটুকু জেনেছে, তার ভাইয়ের মৃত্যুতে আরও হিংস্র হবে এটাই স্বাভাবিক। এয়ারপোর্ট, রেলওয়ে, হাইওয়ে, সদরঘাট, যেখান থেকে বাদশাহ এই দেশে আসার সম্ভাবনা রয়েছে, সব জায়গার সিআইডি পুলিশ পাহারা দিচ্ছে। সাথে মাফিয়ার লোকেরাও আছে, কারণ বাদশাহ এই দেশে আসলেই এই দেশে রক্তের বন্যা বইয়ে দেবে। কিন্তু হাস্যকর ব্যাপার হলো, বাদশাকে আজ পর্যন্ত কেউ দেখেনি, 3-4 জন ছাড়া। কিন্তু তারা কারা কেউ জানে না। অন্যদিকে কানাডায় জিসান, আমার নকল পাসপোর্ট রেডি হয়েছে। জি বস। আমি তোকে কতবার বলেছি তুই আমাকে নাম ধরে রাখবি, আমি তোকে নিজের বন্ধু ভাবি। ওকে বাচ্চা, কিন্তু তুই যে দেশে যাচ্ছিস তোর জন্য তো বিপদ রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে। বাদশাহ কোনো বিপদকে ভয় পায় না, বাদশাহ নিজেই বিপদের জন্য বিপদ। আমি একা যাব না, তুইও যাবি আমার সাথে। মনে নেই আব্বু মারা যাওয়ার আগে বলে গিয়েছিল তোকে আমার সাথে সবসময় থাকতে? তার কথা কি আমি অমান্য করতে পারি? তুই রাশেদ ভাইয়ের আঙ্কেল, তো আমার পরিবারকে বাঁচিয়েছে। তোরা না থাকলে আজ আমি বেঁচে থাকতাম না। তোরা সবার জন্য কত কিছু করেছিলি, আর পরিণামে কি পেলি? ধোকা। আমি বুঝলাম না মানুষ এত নিচে কিভাবে নামতে পারে। তুই চিন্তা করিস না, একবার দেশে যাই সবাইকে দেখে নিব। দেশবাসী এতদিন শুধু বাদশাহ দ্য ভিলেন কিং এর আর হিংস্রতা সম্পর্কে শুনেছে, কিন্তু এখন সবাই এবার হিংস্রতাও দেখবে। আমি আসছি, তোরা তৈরি থাক। মাফিয়ার ক্রুরা তোদের আশ্রয় আসছে। সে ভাইকে আমি আমার প্রাণের চেয়েও ভালোবাসতাম, তার লাশ পর্যন্ত দেখতে পাইনি। আমি আসছি তোদের মৃত্যুর পরোয়া নিয়ে। এদিকে তো দেশের অবস্থা খারাপ। যখন থেকে শুনেছে রাশেদ মাফিয়া কিং না, বরং বাদশাহ দ্য মাফিয়া কিং, তখন থেকেই দেশের সবাই আতঙ্কে আছে। কারণ বাদশাহ যে দেশে যায় সে দেশে কমপক্ষে হলেও 500-র মতো লাশ পড়বে। সেটা মিনিস্টার থেকে সাধারণ মানুষ, যে কেউ হতে পারে। এইদিকে দেশের সব এন্ট্রি পয়েন্টে পুলিশ থেকে সেনাবাহিনী পাহারা দিচ্ছে। সবাই জানে বাদশাহ যদি একবার সিদ্ধান্ত নেয় যে দেশে আসবে, তাহলে তাকে কেউ আটকাতে পারবে না। বাংলাদেশ শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কানাডা থেকে ফ্লাইট ল্যান্ড হয়েছে। সিকিউরিটি অনেক কড়া, সবার ব্যাকগ্রাউন্ড চেক করে তারপর ছাড়া হচ্ছে সবাইকে। বাদশাহ তার জিশান ছদ্মবেশ দেশে আসলো। জিশানের একটি ভালো ব্যাকগ্রাউন্ড আছে কানাডায়। বাদশাহ ফেক আইডি নিয়ে দেশে আসলো। সবাই চেকিং এর পরে যখন বাদশার ব্যাকগ্রাউন্ড চেক করা হচ্ছে। আপনার নাম? জি, ভালো নাম রাকিব। আপনি এই দেশে কেন এসেছেন? আমার বড় ভাইয়ের কবর জিয়ারত করতে এসেছি। ঠিক আছে, যান এখন।
বাদশাহ আর জিশান এয়ারপোর্ট থেকে বের হলো। বাদ, আই মিন রাকিব, এটা তো তোর মায়ের দেওয়া নাম ছিল। হুম, আম্মুকে খুব মিস করি। এখন খেলা শুরু হবে। বাদশাহ তার ফোন দিয়ে একটা মেসেজ করলো, আর সাথে সাথে এয়ারপোর্টে 10টি পুলিশের গাড়ি ব্লাস্ট হলো। সবাই এদিক ওদিক দৌড়াচ্ছে। সবাই বুঝে গেছে বাদশাহ এদেশে এসে গেছে। সবাই এত চেষ্টার পরেও বাদশাকে এদেশে আসার থেকে আটকাতে পারল না। বাদশার মুখে এবার পৈশাচিক হাসি ফুটে উঠল। বাদশার সামনে দুটি গাড়ি থামলো। গাড়ি থেকে দুইজন লোক নামলো, যাদের দেখে বাদশার মুখে হাসি ফুটে উঠল। লোক দুটি বাদশাহ আর জিশানকে জড়িয়ে ধরল। তারপর বাদশাহ আর জিশান দুটি গাড়িতে উঠল। গাড়ি নিজ গতিতে ছুটছে। হঠাৎ গাড়ি দুটি থেমে গেল ঢাকার বাইরের জঙ্গলের মাঝখানে একটি বিশাল সেফ হাউসের সামনে। গাড়ি থেকে বাদশাহ আর জিশানের সাথে সেই দুইজন লোকও নামলো। চারজন সেফ হাউসের ভিতরে চলে গেল। সেফ হাউসটা জঙ্গলের ভিতরে, তাই মাফিয়ার ক্রুরা এই সেফ হাউসের ব্যাপারে জানে না। কি খবর তোদের? ভাই, আপনি তো জানেন এই জায়গার কি অবস্থা। আমরা ভালো থাকি কিভাবে? রাশেদ ভাই মারা যাওয়ার পর আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। মাফিয়ারা নিজেদের ইচ্ছা মতো কাজ করা শুরু করেছে। দেশের সাধারণ মানুষদের জীবন অনেক খারাপ হয়ে গেছে। দীপ কোথায়? সে আসে নাই? না রে, দ্বীপ আসি নাই। তুই তো জানোস তার আমাদের সাথে দেখা করা কতটা রিস্কের কাজ। দ্বীপ আমাদের সাথে ঠিক সময় দেখা করে নেবে। তোরা চিন্তা করিস না, আমি যখন এসে গেছি তখন আর কারো চিন্তা করার প্রয়োজন নেই। এখন বল, আমার ভাইকে কারা কারা মেরেছে? প্রত্যেককে এমনভাবে মারবো যে সাধারণ মানুষের আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। ভাই, এই দেখেন। বলেই ল্যাপটপে একটা পেনড্রাইভ কানেক্ট করলো। তারপর একের পর এক ছবি দেখতে শুরু করলো। ভাই, এ হলো ডেভিড, রাশেদ ভাইকে মারার ষড়যন্ত্রকারীদের লিডার আর বর্তমান মাফিয়া কিং সেই হতে চায়। আর এ হলো রোকেয়া, ডেভিডের গার্লফ্রেন্ড। এ হলো নিশি, ডেভিডের পিএ। তাছাড়া রুদ্র আছে, যে ডেভিডকে অনেক সাহায্য করেছে। ডেভিড রুদ্রকে পুরো ঢাকা শহরের কন্ট্রোল ওকে দিয়ে দিছে। আর তাছাড়া লিটনও আছে ওদের বিশেষ খবরই হিসাবে। আর ভাই, বাইরের দেশের দুবাই ল্যান্ডলর্ড আসলাম খান, চায়নার ডন কিং চং, রাশিয়ার মাফিয়া কিং ডেভিল আর পাকিস্তানের ডন ফিরোজ খান রয়েছে, যারা ডেভিডকে সাহায্য করেছে। ভাই, এখন ডেভিডের সাথে অনেকেই রয়েছে, যার ফলে আমরা এখন ওকে ধরতেও পারবো না। আর যখন থেকে ডেভিড শুনেছে যে আপনি দেশে এসে পড়েছেন, তখন থেকেই সে আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। নো প্রবলেম, একে একে সবাইকে মারবো। এখন একটা ধামাকা করতে হবে। ওদের বুঝিয়ে দিতে হবে যে বাদশাহ দা মাফিয়া কিং ইজ নট এ ইজি পারসন। তাদের এমন অবস্থা করব যে তারা তোকে আমার কেমন কেমন যেন লাগছে। রাশেদ ভাইয়ের মৃত্যুতে তো কোনো চোখে পানি পড়ছেনি, আর এখন তোর মুখে হাসি আসে। রাশেদ ভাই আমাদের কত উপকার করেছে যে তার মৃত্যুর খবর শুনে এখন আমাদের চোখের সামনে ভাসছে। তবে ভেবে দেখ, ভাইয়া আমার আপন ছিল। তার মৃত্যুতে আমি কত কষ্ট পেয়েছি। আমার চোখের পানি এখন শুকিয়ে গেছে রে। এখন সেই পানি শুকিয়ে আগুনে পরিণত হয়ে গেছে। আমার বুকের ভিতরে প্রতিশোধের আগুন দাউ দাউ করে চলছে। বাদ দে, এখন বল তোর নেক্সট প্ল্যান কি? আমার এখন রুদ্রের কাছে যাওয়া প্রয়োজন। তুই পাগল হলি নাকি রুদ্র? এখন ঢাকা শহরের কিং। রুদ্র কোথায় থাকে তার চেলাফেলারা ছাড়া কেউ জানে না। আর তুই যদি বাদশাহ মাফিয়া কিং এর পরিচয় নিয়ে যাস, তাহলে কি হবে ভেবে দেখেছিস? রাহুল আর সাব্বির রুদ্রের চেলাপেলাদের কোথায় পাবো? ভাই, ও চেলাপোলারা বেশিরভাগই কলেজ বা ভার্সিটির ছাত্রছাত্রী। আপনি ঢাকা ভার্সিটিতে গেলে ওদের দেখা পাবেন। সেখানে রুদ্রের চেলাপোলারা বেশি আছে, আর সেখানে কোনো ঝামেলা হলে রুদ্রই আগে গিয়ে পৌঁছায়। ও তাই নাকি? তাহলে তো খেলা এবার জমে উঠবে। বলেই নিজের রুমে চলে গেলাম। রাহুল, সাব্বির আর জিশান বাদশাহর কথা কিছুই বুঝতে পারল না। বাদশাহ কখন কি করে সেটা আজ পর্যন্ত কেউ ভাবতে পারেনি। পরের দিন সকালবেলা আমি ঢাকা যাব, তোরা ব্যবস্থা কর। বাদশাহর কথা শুনে সবাই বাদশার দিকে তাকিয়ে আছে। কিন্তু ভাই, ঢাকায় গিয়ে আপনি কি করবেন? সেটা তোদের না ভাবলেও চলবে। আমরা কেন ভাববো না? তুই আমাদের একমাত্র আপনজন। তোর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচবো রে? তুই যা প্ল্যান করবি তাতে আমরা তোর সাথেই থাকবো, ব্যাস।
বাদশা বুঝে গেল যে জিশান রেগে গেছে, তাই আর কথা বাড়ালো না। আপনারা নিশ্চয়ই ভাবছেন বাদশাকে জিশান কিভাবে অর্ডার করতে পারলো। আসলে বাদশা আর জিশান বন্ধুর মতো সম্পর্ক, আর রাহুল এবং সাব্বির হলো বাদশার কাছের লোক, যারা কখনো বাদশার জন্য নিজের জীবন দিতেও পিছু পা হবে না। চারজন মিলে ঢাকা শহরে গেল। সেখানে দ্বীপের একটা ফ্লাইটে গেল। দ্বীপ হলো সাব্বির আর রাহুলের মতো বাদশার কাছের লোক। দ্বীপ বাংলাদেশের একজন মন্ত্রী প্লাস মাফিয়ার কোলিডার, কিন্তু ডেভিড জানে না যে দ্বীপ বাদশার হয়ে কাজ করে। দ্বীপ এখনও বাদশার সাথে দেখা করে নাই। ঢাকা শহরের রুদ্রর চেলাপোলার আড্ডাখানায়, অর্থাৎ ঢাকা ভার্সিটি, সেখানে গিয়ে বাদশা অনার্স থার্ড ইয়ারে ভর্তি হলো। শুধু বাদশা নয়, সাথে জিশানও ভর্তি হয়েছে, কিন্তু অন্য বিভাগে। রাহুল আর সাব্বিরকে সবাই চিনে, কারণ তারাও মাফিয়ার স্পেশাল মেম্বারদের লিডার। পরের দিন বাদশা ছদ্মবেশ ধরে, অর্থাৎ একটি পুরাতন টি শার্ট আর প্যান্ট পরেছে, আর চুলগুলো তেল দিয়ে শুয়ে রেখেছে। বাদশাকে দেখতে একেবারে খ্যাত খ্যাত লাগছে। বাদশা জিশানকে ভালোভাবে যেতে বলল। জিশান ভার্সিটিতে চলে গেল, আর বাদশা যাচ্ছে তার ছদ্মবেশে। তাকে দেখে মনে হচ্ছে হৃত্বিক রোশন হিরো আলমের গেটআপ যাচ্ছে। তবে যাই হোক, এখন গল্পে আসা যাক। বাদশা ভার্সিটিতে পৌঁছে গেল। সে ভিতরে গিয়ে দেখলো চারিদিকেই গুন্ডা টাইপের ছেলে মেয়েতে ভরা। তবে যারা ভালো ছেলে মেয়ে, তারা র্যাগিংয়ের শিকার হচ্ছে। বাদশা জানে যে তাকেও র্যাগিংয়ের শিকার হতে হবে, এবং তাই হলো। হঠাৎ পিছন থেকে কেউ ডাক দিল, ওই ক্যাপ, এদিকে আয়। বাদশা পিছনে তাকিয়ে দেখলো একটা বখাটেদের গ্রুপ ডাকছে তাকে। আমি যা চেয়েছিলাম তাই হলো, এবার খেলা শুরু হবে। হে ভাইরা, আমাদের কথা কি কানে রাখবে না নাকি? জি ভাই, শুনেছি। ওদের কাছে গিয়ে বলল, তারা দাঁড়িয়ে চলে কেন? আমি ভেবেছিলাম যে আপনি কাকে ডাকছেন, কারণ ভার্সিটিতে আমার আজকেই প্রথম দিন। আমি তো কাউকেই চিনি না এই ভার্সিটিতে। তো এছাড়া কি আর কেউ খ্যাত আছে নাকি ইউনিভার্সিটিতে? আরে মাহিম, থাম এবার। আর তোর নাম কি? ভাই রাকিব। তা ভাই রাকিব, কি খবর তোমার? ভালো আছো তো? এই শালা, তুই কোন এলাকার বাইরে? না ভাই, আমি কোনো ভাই না। আমি তো আপনাদের ভাই বলছিলাম, আপনারাই তো ভুল বললেন। মাহিম কোনো কথা না বলে বাদশার গালে দুইটা থাপ্পড় দিল ঠাস করে। বাদশার রাগে পুরো শরীর ফেটে যাচ্ছে। সে তার হাত মুঠো করে রেখেছে। বখাটেরা তো জানে না বাদশা চাইলে ওদের মারতে 2 মিনিটেরও কম সময় লাগবে। তোর কত বড় সাহস, তুই আমাদের মুখের উপর কথা বলিস? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। বাদশার কলার ধরে, আরে দোস্ত থাম এবার। আর তুই শোন, ওই যে একটা মেয়ে দেখছিস, সেই মেয়েটাকে গিয়ে এই চিঠিটা দিয়ে আসবি। একটা মেয়েকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। ভাই, এই চিঠিতে কি আছে? শোন, বেশি কথা বলবি না। এবার মাহিমের রাগ উঠে গেলে আমিও ওকে থামাতে পারবো না। বাদশা আর কোনো কথা না বলে চিঠিটা হাতে নিয়ে মেয়েটার কাছে গেল। মেয়েটা দেখতে সুন্দরীদের কাতারেই পড়ে, কিন্তু বাদশার এইসব বিষয়ে কোনো ফিলিংস নেই। আপু, এই কাগজটা নেন। কে তুমি, আর এই কাগজে কি আছে? আপনিই দেখে নিন। মেয়েটা কাগজটা নিয়ে পুরোটা পড়ে রাগে ফোঁস ফোঁস করছে, আর সাথে সাথে বাদশাকে ঠাস করে কালে থাপ্পড় বসিয়ে দিল। বাদশা এটা আশা করেনি যে এবারও তাকে থাপ্পড় খেতে হবে। বাদশা বুঝে গেল যে ওই চিঠিতেই এমন কিছু আছে যার কারণে মেয়েটা রেগে গেছে। শালা ফকিন্নির বাচ্চা, তোর সাহস কিভাবে হয় রে আমার সাথে রুম ডেট করার প্রস্তাব নিয়ে আসতে? বাদশা পিছনে তাকিয়ে দেখলো বখাটেরা কেউ নেই, সবাই যেন মিস ইন্ডিয়া হয়ে গেছে। আসলে আমি কিছুই করিনি। আমি র্যাগিংয়ের শিকার হয়েছি। আর এই কাগজে কি লেখা আছে আমি কিছুই জানতাম না। মিথ্যা কথা বলার জায়গা পাস না? আহা মিলি, ছাড় না। তুই তো জানিস এই ভার্সিটির কি অবস্থা। আর এই ছেলেটিকে দেখতে সহজ সরল লাগছে। এই জীবনেও তোকে এই রকম প্রস্তাব দিতে কখনো সাহস পাবে না। তুই ঠিক বলেছিস কেয়া, এরকম খ্যাত মার্কা ছেলে তো রুম ডেটের মানেও জানে না। এই তোর নাম কি রে? রাকিব। তোমাকে দেখে তো এই ভার্সিটিতে প্রথম দেখছি। কোন ইয়ারে তুমি? কথা শুনে বোঝা যাচ্ছে যে ভদ্র ঘরের মেয়ে। আমি এই ভার্সিটিতে থার্ড ইয়ারে ট্রান্সফার হয়ে এসেছি। বাদশার কথা শুনে সবাই হাঁ করে তাকিয়ে আছে। মিলি, এ তো আমাদেরই ক্লাসমেট। মিলির কানে ফিস ফিসিয়ে বলল, তবুও বাদশা শুনে ফেলল। আচ্ছা, আমাকে কি থার্ড ইয়ারের ক্লাসরুমটা দেখিয়ে দিবেন?
তুমি সোজা গিয়ে ডনের ক্লাসরুমে ঢুকবে। জি, ধন্যবাদ বলার জন্য। বাচ্চা ক্লাসরুমে প্রবেশ করলো। ক্লাসের সবাই ওর দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে, যেন ক্লাসরুমে কোনো ভূত ঢুকেছে। বাদশা একেবারে পিছনের বেঞ্চে গিয়ে বসলো। ক্লাসের স্যার আসার পর সবাই রুমে ঢুকে গেল। কেয়া আর মিলিও আসলো। বাদশা অবাক হলো যখন সেই বখাটেদের গ্রুপও ক্লাসে গেল, আর বখাটেরাও বাদশাকে দেখেও অবাকের শীর্ষে গিয়ে পড়ল। ক্লাসের স্যার আসলো, এসে বাদশাকে দেখে প্রশ্ন করলো, এই ছেলে তুমি কে আর এই ক্লাসরুমে কি করো? আমাকে কিছু না বলতে দিয়ে ফাহিম বলল, স্যার আমার মনে হয় এই ক্লাসরুমে ভুল করে ঢুকে পড়েছে। না স্যার, আমি ক্লাসের স্টুডেন্ট। আমার নাম রাকিব হাসান রাজ। আমি অন্য ভার্সিটি থেকে ট্রান্সফার হয়ে এসেছি। তা এইভাবে খ্যাত হয়ে সেজে এসেছো কেন? স্যার আসলে সবার মতো স্টাইলিস্ট জামা কাপড় পরে ফ্যাশন করার সময় আমার নেই। আমি এখানে পড়ালেখা করতে এসেছি। তোমার কথা আমার ভালো লেগেছে, কিন্তু হয়তো ক্লাসে অনেকেরই তোমার কথা ভালো লাগেনি, তাই সাবধানে থাকো। স্যারের কথা বাদশা খুব ভালো করেই বুঝতে পারল, কারণ মাহিমের টিম আর অনেক মেয়েরাই বাদশার কথা শুনে রাগে ফুসফুস করছে। ক্লাস শেষে বাদশা ক্লাসরুম থেকে বের হলো। ক্যাম্পাসের গেটের সামনে জিশানকেও দেখা যাচ্ছে। বাদশা যখন জিশানের কাছে যাবে তখন মাহিম এবং তার গ্যাং বাদশার কাছে আসলো। কিরে, তোর দেখি সবার পেতে চলে। তুই একাই ভার্সিটিতে পড়তে আসিস আর আমরা কি ঘাস কাটতে আসি? সেটা তোমরাই জানো। কিরে, তুই আমাদের তুই করে কেন বললি? আমরা একই ক্লাসে, তাহলে তো তুই করেই বলবো। তোর দেখে মুখ বেশি চলতেছে। এখন আমাকে যেতে দাও। বলে বাদশা হাঁটা শুরু করলো। মাহিম একটা হকি স্টিক দিয়ে বাদশার পিঠে একটা বাড়ি মারল। হকি স্টিকটা ভেঙে গেল আর বাদশা কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়ল। এই ঘটনা দেখে সবাই বাদশার দিকে তাকিয়ে আছে। হকি স্টিকটা ভেঙে গেল, অথচ বাদশা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তারা তো আর জানে না বাচ্চার কাছে এসব এটা কিছুই না। বাদশা মুচকি হেসে চলে গেল। ক্যাম্পাসের গেট থেকে দূরে গিয়ে একটা গাড়িতে উঠে পড়ল। সেই গাড়িতে জিশান আগে থেকেই ছিল। কি রে, তুই ওদের কিছু বললি না কেন? এখন তো খেলা শুরু হবে, তুই শুধু দেখ আগে আগে হোতা হ্যায় ক্যা। শোন, আজকে একটা খবর পেলাম যে ওই মাহিমই হলো রুদ্রের রাইট হ্যান্ড। তুই তো কাজের কথা বললি, এবার খেলা জমে যাবে। গাড়ি গিয়ে তাদের ফ্ল্যাটের সামনে গিয়ে থামলো। ভাই, এমন একটা খবর পেয়েছি যেটা আমাদের জন্য অনেক লাভজনক। কি সেই খবর? ভাই, খবরটা হলো আপনি যে ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন সেই কলেজের মাহিম নামে একজন মাফিয়ার ক্রু আছে, যে রুদ্রের বিশেষ লোক, আর তাকে কোনো মতে রাগিয়ে তুলতে পারলে রুদ্র তার গর্ত থেকে বের হবে। তার মানে বোয়াল মাছ ধরতে গিয়ে আগে তার জন্য টোপ বানাতে হবে। রুদ্র নামের বোয়াল মাছকে ধরতে পারলেই ডেভিড নামের হাঙরকে ধরতে পারবো। ভাই, শুধু ডেভিডকে ধরলেই হবে না, দেশের বাইরে থেকে যারা ডেভিডকে সাহায্য করেছে তাদেরকেও ধরতে হবে। সাব্বির একেবারে ঠিক কথা বলেছে। ওদের এমনভাবে মারবো যে আর কোনো মাফিয়া বা ডন এই বাদশাদা মাফিয়া কিং এর সাথে পাঙ্গা নিতে আসবে না। তাহলে এখন কি প্ল্যান আছে? সাব্বির আর রাহুল, ভালো করে শোন। দীপ এখনো জানে না যে আমরা কোন ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি, আর ভার্সিটিতে পরশুদিন একটা বড় অনুষ্ঠান হবে। সেদিনে রুদ্রকে ধরতে হবে। দীপ অনুষ্ঠানের স্পেশাল গেস্ট হিসাবে আসবে। কিন্তু রুদ্র কেন ভার্সিটিতে আসবে? কেন আসবে? বাদশা একটা পৈশাচিক হাসি দিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। সাব্বির, রাহুল আর জিশান একই অবস্থায় বসে আছে। তারা জানে বাদশার এই হাসির কারণ অবশ্যই কোনো ভয়ঙ্কর কিছু লক্ষ্য। কারোর তো কপালে আজকে মৃত্যু লেখা আছে, কিন্তু সেটা কে? রাত 8টার দিকে বাদশা আবার ফ্ল্যাটে আসলো। বাদশার ভিতরে ঢুকতেই দেখলো তার জন্য সবাই বসে আছে। কিরে, তোরা এখনো বসে আছিস? তুই জানোস আমরা কেন এখানে বসে আছি? তুই হুট করে বেরিয়ে গেলে কাউকে কিছু না বলে আমাদের কি টেনশন হয় না? কুল ডাউন গাইজ, কালকে সকলেই বুঝতে পারবি আমার মাস্টার প্ল্যান। বাদশা দা মাফিয়া কিং এর মাস্টার প্ল্যান বোঝার মতো ক্ষমতা তোদের এখনো হয়নি। কেউ আর কোনো কথা বলল না। সবাই জানে বাদশা এখন কিছু বলবে না। সকালবেলা জিসান, সাব্বির, কোথায় তোরা? তাড়াতাড়ি এসে দেখ কি হয়েছে। কিরে, সকালবেলা গরুর মতো চিল্লাচিল্লি করস কে? রাহুল, কি হয়েছে? টিভিতে দেখ কি হয়েছে। আজকের ব্রেকিং নিউজ, ঢাকার আন্ডারওয়ার্ল্ড কিং রুদ্রের ডান হাত
মাহিম খুন হয়েছে। তার ডান হাত কেটে বাম হাত রাখা হয়েছে, চোখ দুইটা উপড়ে ফেলা হয়েছে। তার এমন নির্মম হত্যা কে করতে পারে? এখন সেটাই হয়তো আপনাদের প্রশ্ন। মাহিমের খুনি দিয়ে দিয়েছে। মাহিমের গায়ে চাকু দিয়ে লেখা হয়েছে যে নোবডি ক্যান ফাইন্ড মি। রুদ্র, আই চ্যালেঞ্জড ইউ। ইফ ইউ হ্যাভ গেস্ট দেন কাম ইন দ্য ভার্সিটি অ্যান্ড ফাইন্ড মি। আই অ্যাম অলওয়েজ রেডি। কে এভাবে লিখতে পারে এমন, সেটাই হলো প্রশ্ন। সবাই এই নিউজ দেখে বাদশাহর দিকে তাকালো। জিসানরা নিউজ দেখতে দেখতে বাদশাও ঘুম থেকে উঠে গেছে। বাচ্চা, তুই এই খুন করেছিস? ভাই ছাড়া এরকম হিংস্রভাবে কে খুন করবে? ভাই, আমাদের একবার বলতে পারতেন, আমরা ওর খেল খতম করে দিতাম। আপনি এত কষ্ট কেন করলেন? তোদের এতজনের প্রশ্ন দিতে পারবো না, কিন্তু একটা কথাই বলবো যে বাদশা ডেথ অ্যাম ইজ অন। অন্যদিকে আমার মনে হয় মাহিমের খুন বাদশাহই করেছে। ভাই, আমি পুরোপুরি শিওর এখন বাদশাই করেছে, আর এবার আমাকে করবে। আহা রুদ্র, এত ভয় পাচ্ছ কেন? আমরা তো আছি নাকি? আর আমার মনে হয় না বাদশাহই ভুল করবে, কারণ যে মাহিমকে মেরেছে সে রুদ্রকে ওপেন চ্যালেঞ্জ করেছে যে ভার্সিটিতেই রুদ্রকে ওই খুনিকে খুঁজে পাবে। আর রুদ্রের হাতে যদি ওই খুনি পড়ে তাহলে কি আর সে বেঁচে ফিরতে পারবে? ম্যাম, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন যে বাদশাহকে কেউ আজ পর্যন্ত দেখেনি। তাহলে কিভাবে বুঝবেন যে বাদশাহই মাহিমের খুনি নাকি? কেউ দেখেনি বললে ভুল হবে। আমাদের সবারই জানা মতে মাত্র 3 জন বাংলাদেশি মাফিয়া কলিডাররাই ওকে দেখেছে। আর কানাডার ডনের কথা মতে বাদশার সাথে আরও একজন সঙ্গী আছে যে বাদশার ছায়ার সাথে মিশে থাকে, যার নাম জিসান। আগামীকাল তো ওই কলেজে একটা অনুষ্ঠান হবে, আর সেখানে দীপ প্রধান অতিথি হিসাবে থাকবে। দীপের যদি কোনো ক্ষতি করে দেয় সে, ওকে আমাদের বাঁচাতে হবে। যতক্ষণ পর্যন্ত না জানতে পারছি যে কারা বাদশাকে সাহায্য করেছে, আমরা কারো উপর বিশ্বাস করতে পারছি না। তাহলে কি আমি কালকে যাব? তুই যাবি? আমার প্ল্যান মতো চললে তোর কোনো ক্ষতি হবে না। ওকে বস। এদিকে জিসান, চল ভার্সিটিতে যাই। আজকে যাবি নাকি? কেন, না যাবার কি আছে? না, এমনিতে চল। জিসান ভার্সিটিতে চলে গেল, আর বাদশা আবার গেল ভিত্তিক স্টাইলে হিরো আলমের ভার্সনে। আজকের ভার্সিটিতে সবাই আনন্দিত, কারণ আজকে তাদের র্যাগিং করার মানুষ নেই। আবার যারা র্যাগিংয়ের সাথে যুক্ত ছিল তারা আজকে ভয়ের মধ্যেই রয়েছে। বাদশা গিয়ে ক্যাম্পাসের ক্যান্টিনে বসলো, কারণ ক্লাস শুরু হতে এখনো অনেক দেরি, আর আজকে ক্লাস শুরু হবে নাকি তারও শিওর নেই। এমন সময় ভার্সিটির ক্যান্টিনের ওয়েটার সজীব আসলো। কিছু লাগবে নাকি মামা? বাদশা সজীবের মাথা থেকে পা পর্যন্ত চেক করলো। বয়স বেশি না, 15 থেকে 17 হবে। না, কিছু লাগবে না, কিন্তু তোমার বয়স তো বেশি না, তাহলে এখানে কেন? কি বলবো মামা, পরিবারের অনেক চাপ। আমাকে রাকিব ভাই বলতে পারো। আমি সজীব। এখন আপনাকে এত কিছু বলতে গেলে যে অনেক সময় লাগবে, আর আমার ডিউটির সময় কথা বলা বারণ। এখন তো ক্যান্টিনে তেমন লোক নেই, আর আরও তো সিনিয়র ওয়েটাররা আছে। তোমার এই ক্যান্টিনে যত ক্ষতি হবে তা আমি দিব। এখন বসো এখানে। না ভাই, টাকা লাগবে না। এই পর্যন্ত আমাকে কেউ এভাবে বলেনি। সবাই আমাকে ছোট লোক বলেছে, কিন্তু আপনি প্রথম যে আমার সাথে ভালো ব্যবহার করলো। গতকাল যে মরল না, মাহিম, একেবারে খারাপ লোক। তার মৃত্যুতে কে কি করবে আমি জানি না, কিন্তু আমি মসজিদে 10 টাকা দিব। আচ্ছা দাও, এখন বলো তো তোমার পরিবারে কে কে আছে? অসুস্থ মা, এক বেকার বড় ভাই, আর আমি। তোমার বাবা কোথায়? আমার আব্বু অনেক বছর আগেই মারা গেছে। তোমার বড় ভাইয়ের বয়স কতটুকু? সে কোনো কাজ করে না কেন? আমার বড় ভাইয়ের বয়স 23 বছর, আর সে পড়ালেখা অনেকটুকুই করেছে, কিন্তু কোনো চাকরি পায়নি তেমন। আমার মতো চাকরি করতে বললেই বলে সে এত পড়াশোনা করেও এত ছোট চাকরি করবে না। ও ঠিক আছে, তাহলে তোমার বড় ভাই এই অ্যাড্রেসে পাঠিয়ে দিবে, আর তার সকল সার্টিফিকেট নিয়ে যেতে বলবে। সেখানে গেলেই তার চাকরি হয়ে যাবে। এই অ্যাড্রেসে পাঠাবে। আপনাকে কি বলে ধন্যবাদ দিব ভাইয়া, আপনি এত বড় উপকার করলেন আমাদের। আরে বাদ দাও এইসব বিষয়, আমরা কথা বলছি এখন। সময় মিলিয়ে আর কি
আসল আমাদের কাছে। কিরে সজীব, এই খ্যাতের সাথে কি কথা বলস? না আপু, এমনি কথা বলছিলাম। তা কি কথা বলছিলে? রাকিব ভাইয়া আমার পরিবারের কথা জিজ্ঞেস করছিল। ওহ, জানো মিলি আপু আর কেয়া আপু, রাকিব ভাই আমার বড় ভাইয়ের চাকরির ব্যবস্থা করে দিয়েছে। বাসার সজীবকে চোখের ইশারায় চলে যেতে বলল। কিরে খ্যাত, তোর তো নিজেরই ঠিক নেই, তুই আবার সজীবের চাকরির ব্যবস্থা কিভাবে করলি রে? তা আপনার না জানলেও হবে। তোর মুখ বেশি চলতাছে কিন্তু। আরে ছাড় না দোস্ত। তা রাকিব, তুমি কিভাবে সজীবের চাকরির ব্যবস্থা করলে? না মানে, আমার এক আত্মীয় আছে যার একটা ছোট্ট দোকান লোক লাগবে, তাই সজীবের ভাইকে সেই ব্যাপারেই বলা হয়েছে। আর তেমন কিছু না, আমি এখন গেলাম। এই বলেই যখন উঠতে যাব, কে আমার হাত ধরে আবারও চেয়ারে বসিয়ে দিল। আরে কোথায় যাও আমাদের কথা না শুনে? আপনাদের মতো বড় লোকদের সাথে আমার মতো গরিবের কি কথা? তুই কি জানিস যে মাহিম খুন হয়েছে? কে মাহিম? গতকাল যার সাথে তোর মারামারি হলো আর যাকে গতকাল তুই হিংস্রভাবে খুন করেছিস। বাদশাহ এই কথা শুনে চেয়ার থেকে দাঁড়িয়ে গেল, কারণ গতকালকে বাদশাহ যে মাহিমকে মেরেছে তা তো এদের জানার কথা না। কি আবল তাবল বলছেন? আমি আবার খুন? হাসালেন। মিলি গতকাল তোমাকে দেখেছে যে তুমি মাহিমকে যখন খুন করে রাস্তায় ফেলে এসেছিলে। অসম্ভব, গতকাল তো আমি হুডি পড়েছিলাম। তাহলে এই মেয়ে আমার চেহারা কিভাবে দেখলো? আপনি কি সত্যিই আমার চেহারা দেখেছেন? ভালো করে ভেবে দেখেন তো। আসলে গতকাল সেই খুনি হুডি পরা ছিল, তাই চেহারা দেখতে পারিনি, কিন্তু তার চোখ, বডি ল্যাঙ্গুয়েজ একেবারে তোর মতোই দেখতে। তাহলে থাকেন, আমি গেলাম। আরে এত তাড়াতাড়ি কি আছে? আজকে তো ক্লাস হবে না, তাই বসো। আচ্ছা, তোমার কোনো ফ্রেন্ডস নেই ভার্সিটিতে? আমার মতো খ্যাতের আবার ফ্রেন্ডস? ক্যান উইল বি ফ্রেন্ডস? মানে আমার মতো খ্যাতের সাথে হুট করে বন্ধুত্ব কেন করবেন? দেখো, সেদিনের ব্যাপারের জন্য সরি, আমি জানি সব করেছে মাহিম। আজকে তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি। হুট করে তুই থেকে তুমি, এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে। আরে কোনো গন্ডগোল নেই, তোমাকে ভালো মনে হলো তাই ফ্রেন্ডশিপ করতে এসেছি। কেন, আমরা মেয়ে বলে ফ্রেন্ড হবে না? না তেমন না। তাহলে আর কোনো কথা না, আজকে থেকে আমরা ফ্রেন্ডস। বাদশার দিকে হাত বাড়ালো। বাদশাহ কিছু একটা ভেবে হাত মিলিয়ে নিল। সেই সময় জিশান আসলো। রাকিব কি করছো এই জায়গায়? বাদশাহ জিশানকে চোখের ইশারায় বলে দিল চুপ থাকতে, কারণ জিশান আর বাদশাহ যে একে অপরকে চিনে এটা কেউ না জানতে পারে। জিসান, তুমি কি রাকিবকে চিনো নাকি? না, আসলে কালকের ঝামেলার পর রাকিবের সাথে রাস্তায় দেখা হয়, সেখানেই পরিচয়। ও তাই বলো? তা তোমরা এখানে কি করছো? রাকিবের সাথে ফ্রেন্ডশিপ করতে এসেছিলাম। বাদশার দিকে জিশান আর চোখে তাকালো, কারণ বাদশাহ কোনোদিনও মেয়েদের সাথে মেশেনি। তাহলে তোমরা থাকো, আজকে আমি আসি, কালকে অনুষ্ঠানে আবার দেখা হবে। এই বলেই বাদশাহ চলে গেল। পরের দিন সকালে আজকে যে করেই হোক রুদ্রকে মারতেই হবে। কিন্তু এত মানুষের সামনে কিভাবে মারবে? আবার ওর সাথে বডিগার্ডও থাকবে। আমি খবর নিয়েছি, আজকের অনুষ্ঠানে ডেভিডের পুরো নজর থাকবে। তোর কাছে কি কোনো প্ল্যান আছে বাচ্চা? বাদশাহ কোনোদিন প্ল্যান ছাড়া যুদ্ধে নামে না। ভার্সিটিতে আজকে অনুষ্ঠান হবে, সবাই কাজে লেগে পড়েছে। বাদশাহ জিশানের সাথে আজকে রাহুল আর সাব্বিরও এসেছে। একটু পর অনুষ্ঠান আস্তে আস্তে শুরু হতে লাগলো। চিফ গেস্ট হিসাবে দীপ এসে গিয়েছে। বাদশাহকে আর জিশানকে এখনো দেখতে পাইনি। আস্তে আস্তে অনুষ্ঠান প্রায় শেষের দিকে এসে গেল। এমন সময় ভার্সিটিতে প্রায় 30টার মতো বাইক আর একটা বড় গাড়ি আসলো। সবাই বুঝে গেল যে রুদ্র এসে গেছে। রুদ্রকে সবাই ভয় পায়। রুদ্র গাড়ি থেকে নামলো। কিরে বাদশা, তুই কোথায়? তুই না বলেছিলি এই বাসটিতে আসলে আমার সামনে আসবে? আমি তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি, সাহস থাকলে সামনে আয়। রুদ্র, কি হচ্ছে এসব? বাচ্চা এখানে কিভাবে আসবে? তুই জানিস না বলে কথাটা বললি। বাদশা আমাকে চ্যালেঞ্জ করেছিল যে ওকে বাসটিতে পাবো। দীপ পুরো ভার্সিটিটা একবার পুরোটা দেখে নিল। দীপ দেখলো দূরে সাব্বির আর রাহুল দাঁড়িয়ে আছে। দীপ বুঝে গেল রুদ্রর আজকে শেষ দিন। রুদ্রর মোবাইলে একটা মেসেজ এলো যে সাহস থাকলে ভার্সিটির শেষের দিকের ঘরে যেতে, তাও আবার একা একা। রুদ্রর ইগোতে লাগলো কথাটা। রুদ্র সবাইকে ওখানে রেখে একা একা চলে গেল।
রুদ্র সেখানে গিয়ে দেখলো একটা রুম আছে। রুদ্র সেই ঘরের ভিতরে প্রবেশ করলো। রুদ্র দেখলো রুমে কেউ নেই। রুদ্রর পিছু পিছু ওর লোকের সাথে দীপ আর ভার্সিটির ছেলেমেয়েরা এলো। তারা রুমে গিয়ে দেখলো সেখানে রুদ্র নেই। রুদ্রকে আগে বাসা অজ্ঞান করে ভার্সিটির ক্লাসরুমে নিয়ে গেছে। কেউ ভাবতেই পারবে না যে রুদ্রকে বাসা ক্লাসরুমে নিয়ে যাবে। রুদ্র আস্তে আস্তে চোখ খুলেছে। চোখ খুলে সে আশেপাশের পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। সে এখানে কিভাবে আসলো। তার মনে পড়ে গেল সে যখন ওই রুমে গেল তখন একজন লোক মুখ বেঁধে তার ঘাড়ে এমনভাবে আঘাত করলো যে সে অজ্ঞান হয়ে যায়। তারপর তার আর কিছুই মনে নেই। রুদ্র এখন দুইটা বেঞ্চের সাথে বাঁধা আছে। রুদ্রের সামনে এখন একটা লোক দাঁড়িয়ে আছে। সে আর কেউ না, বাদশা। কিন্তু রুদ্র বাদশার মুখ দেখতে পারছে না, কারণ বাদশা মুখে মাস্ক পরে আছে। কে রে তুই? তোর মৃত্যু। জোরে জোরে হাসতে লাগলো। আমার মৃত্যু? তা আবার তুই? আমি নিজে একটা মৃত্যুর ফ্যাক্টরি, আর তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আমাকে খুলে দে, তাহলে আমি তোকে প্রাণে বাঁচার সুযোগ করে দিব। খুল আমাকে। কুল, এত গরম হওয়ার কিছুই নেই। তোর চিৎকারে কেউ আসবে না, কারণ তোর সামনে এখন বাদশা দ্য মাফিয়া কিং দাঁড়িয়ে আছে। এই কথা শোনার পর রুদ্রর মুখ থেকে হাসিটা নিমিষে বিলীন হয়ে গেল। ভাই, আমাকে মাফ করে দিন, আমি কিছুই করিনি। সব ওই ডেভিড আর বাইরের দেশের মাফিয়ারা করেছে। ভাই সত্যি আমি কিছুই যাই না। ভয়ে একেবারে কেঁদেই দিল। এত ভয় পাওয়ারও কিছুই নেই। আমি শুধু দুটো প্রশ্ন করব। তুই যদি সত্যি কথা বলিস তাহলে তোর মুক্তি। কি প্রশ্ন ভাই? আমার ভাইকে কিভাবে মেরেছিস? আই ওয়ান্ট অ্যান্সার। ভাই আমি জানি না, একেবারে কেঁদেই দিল। বাদশা বুঝে গেল যে কিভাবে রুদ্রর মুখ থেকে কথা বের করবে। কিছু একটা শয়তানি বুদ্ধি তার মাথায় আসলো, আর তার মুখে একটা হাসি ফুটে উঠল। বাদশা একটা পকেট নাইফ বের করে রুদ্রর হাত বরাবর গেঁথে দিল। রুদ্র অসম্ভব ব্যথায় চিৎকার করতে লাগলো, কিন্তু কোনো লাভ নেই, কারণ এই ভার্সিটির পাশে আরও কয়েকটা ভার্সিটি আছে যারা আজকে জমিয়ে মজা করছে। আর সাউন্ড স্পিকারে গান বাজছে, যার আওয়াজ আমাদের ভার্সিটিতেও শোনা যাচ্ছে, এবং এই শব্দই যথেষ্ট বাদশার জন্য। আসলে এই ভার্সিটিতেও অনুষ্ঠান হচ্ছিল, কিন্তু রুদ্র আসার পর সব বন্ধ হয়ে গেল। এখনো সময় আছে, বলে দে, না হলে তুই বাদশার হিংস্রতা এখনো দেখিস নাই। ভাই আমি সত্যিই জানি না। বাদশা এবার রুদ্রের মুখে লাল মরিচের গুঁড়ো ঢুকিয়ে দিল, পুরো 1 প্যাকেট। তারপর রুদ্রের চোখের সামনে একটা পিন নিয়ে আসলো, ধারালো পিন, আর রুদ্রের চোখের মাঝখানে 1 মিলিমিটারের ব্যবধানে আছে শুধু। এখনো কি বলবি নাকি সারা জীবনের জন্য অন্ধ করে দিব? না ভাই, আমি সব বলবো, আমাকে ক্ষমা করে দিন। অসহ্য ব্যথায় কষ্ট হচ্ছে। ঠিক আছে বল। ভাই সেদিন রাশেদ ভাইয়ের কাছে খবর এসেছিল যে দুবাইয়ের নেমরুদ খান বাংলাদেশে লুকিয়ে লুকিয়ে এসেছে আর রাশেদ ভাইয়ের উপরে অ্যাটাক করবে। তখন রাশেদ ভাই তার পুরো গ্যাং নিয়ে আসলাম খানের উপরে অ্যাটাক করে। আসলাম খান হেরে যাচ্ছিল। ঠিক তখন ডেভিড রাশেদ ভাইয়ের পিছন দিয়ে চাকু মারে। রাশেদ ভাই বিশ্বাস করতে পারছিল না যে ডেভিড রাশেদ ভাইয়ের সাথে ধোঁকা দিতে পারে। রাশেদ ভাই আমাকে চোখের ইশারায় ডেভিডকে মারতে বলে, কিন্তু ডেভিড আমাকে ঢাকা শহর দেওয়ার লোভ দেখিয়েছিল, তাই আমি রাশেদ ভাইকে সাহায্য করিনি। তখন চীনের ডন চংকিন আসলো, সাথে রাশিয়ার মাফিয়া কিং ডেভিল আর পাকিস্তানের ডন ফিরোজ খান আসলো। ডেভিড তাদেরকে বাংলাদেশে আসতে সাহায্য করে। আমার সামনে রাশেদ ভাইকে হিংস্রভাবে হত্যা করে। ভাই তারপর ডেভিল বাকি ডনদের সাহায্যে এ দেশকে জাহান্নামে প্রবেশ করে। ভাই আমি আর কিছুই জানি না, আমাকে মাফ করে দিন। ফরেন মাফিয়ারা কি এখনো দেশে আছে? না ভাই, তারা নিজের নিজের দেশ থেকে ডেভিলকে পাওয়ার দিচ্ছে। তাহলে তাদের এই দেশে কিভাবে আনলো? ভাই সেটা ডেভিড জানে। তাহলে আমার ডেভিডের ঠিকানা দে। ভাই সে তো আন্ডারগ্রাউন্ড। ঠিকানা দিবি নাকি এখানেই তোকে মেরে ফেলবো? বলছি ভাই, ডেভিড এখন এই গেস্ট হাউসে রয়েছে। ভাই এবার আমাকে ছেড়ে দিন, আমি এবার থেকে আপনার দলে। আচ্ছা তুই আমাকে বল তো, সেই দিন তুই ইচ্ছা করলে কি ভাইকে বাঁচাতে পারতি? হয়তো ভাই পারতাম। তাহলে তুই ভাবলি কিভাবে যে আমি তোকে বাঁচতে দিব? বলেই বাদশা রুদ্রের গলা বেলেট দিয়ে একটা কাট দিল। রুদ্রের গলা থেকে গড় গড় করে রক্ত বের হওয়া শুরু হলো। তখনই বাদশা একটা চিৎকারের শব্দ পেল। বাদশা পিছনে তাকিয়ে দেখলো কেয়া চিৎকার দিয়েছে। বাদশাকে এইভাবে দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। কেয়া রুম থেকে দৌড় দিল।
বাদশা তার পিছনে দৌড়াতে লাগলো। কেয়া, আমার কথা শোনো। না, তুমি একটা খুনি। কেয়া দৌড়াতে দৌড়াতে একজনের সাথে ধাক্কা খেলো। আর একটা কথা, বাদশা আর কেয়া ছিল বিল্ডিং এর টপ ফ্লোরে। কেয়া দেখলো তার সামনে তার বড় ভাই দাঁড়িয়ে আছে। ভাইয়া, আমাকে বাঁচাও, আমার পিছনে একটা খুনি আসতেছে। কোথায় সে? তুই আমার সাথে আয়। বলেই কেয়ার ভাই তার পকেট থেকে একটা রিভলভার বের করে সামনে হাঁটতে লাগলো। আর সেই সময় বাদশার সামনে আসলো কেয়া আর কেয়ার ভাই। ভাইয়া, এটাই সেই খুনি। আমাদের ক্লাসরুমে একজনকে খুন করে এসেছে, এখন আমাকেও মেরে ফেলবে। কেয়ার ভাই বাদশার দিকে রিভলভার তাক করলো, কিন্তু যখন বাদশার চেহারা দেখলো তখন কেয়ার ভাইয়ের হাত কাঁপা শুরু করলো। আর এক সময় রিভলভার পড়ে গেল তার হাত থেকে। কেয়ার ভাই আর কেউ না, দীপ, যে বাদশার আসল পরিচয় জানে। দীপ বাদশার পায়ের সামনে শুয়ে পড়ল। ভাই, আমার বোনকে ক্ষমা করে দাও। সে তোমাকে চিনে না, তাই এমন করেছে। আমি কেয়াকে মারবো না, আমি তো শুধু তাকে বোঝানোর জন্য তার পেছনে দৌড়েছিলাম। ভাইয়া, তুমি ওকে ভয় কেন পাচ্ছ? ডাইরেক্ট শুট করে দাও। চুপ কর তুই। বাঁচতে চাইলে তুই ক্ষমা চেয়ে নে। কেয়ার মাথায় কিচ্ছু ঢুকছে না। সেই সময় তাদের কাছে জিশান, সাব্বির আর রাহুল আসলো। বাচ্চা, কাজ কি শেষ হয়েছে? জিসান, তুমিও? জিশান একবার কেয়ার দিকে তাকিয়ে আবার বাদশার দিকে তাকালো। সাব্বির রুদ্রের লাশ ক্লাসরুমে পড়ে রয়েছে, শাপলা চত্বরে ঝুলিয়ে দিবি। ওকে ভাই। কেয়া আর কোনো চাপ নিতে পারেনি, তাই কেয়া সেন্সলেস হয়ে যায়। হাইপার হওয়ার কিছুই নেই কেয়া, মাথায় এত প্রেশার নিতে পারেনি, তাই সেন্সলেস হয়ে গেছে। দীপ তার বোনকে বাসায় নিয়ে যা, আর তোরা আমার সাথে চল, ডেভিডের সাথে দেখা করে আসি। ডেভিড? তুই ওর ঠিকানা কোথায় পেলি? রুদ্রের থেকে সব জেনে নিয়েছি। আর দীপ, আজকে ফ্ল্যাটে দেখা করবি সন্ধ্যার দিকে। ওকে ভাই। এখন চল তোরা। তারপর বাদশা, জিশান, সাব্বির আর রাহুল গাড়িতে উঠে রুদ্রের বলা গোডাউনের দিকে রওনা দিল। সেখানে পৌঁছানোর পর কয়েকজন গার্ড দেখতে পেল। বাদশা গাড়ি গোডাউন থেকে অনেক দূরে পার্ক করলো। তারপর সবাই আস্তে আস্তে গোডাউনের পিছনের দেওয়াল টপকে ভিতরে গেল। সেখানে অনেক গার্ড ছিল, কিন্তু তাদের সাইলেন্সার বন্দুক দিয়ে মারা বাদশার কাছে কোনো ব্যাপারই না। আস্তে আস্তে সব গার্ডদের মেরে ফেলার পর একটা রুমের সামনে পৌঁছালো। ভিতরে কারো কথা বলার আওয়াজ শোনা যাচ্ছে। আওয়াজ শুনে তো মনে হচ্ছে ডেভিড তার গার্লফ্রেন্ড, ডেভিডের খাস চামচা লিটন আর ডেভিডের পিয়ে নিশি আছে। ও, তাহলে সবাই একসাথে আছে। আজকে সবার খেল খতম। রাহুল আর সাব্বির ভিতরে যা। ভাই, আমরা যাব। চিন্তা করিস না, এই বাজটা থাকতে তোদের কেউ টাচ করতে পারবে না। তোরা শুধু ডেভিডকে এই কথাটা বলবি। ওকে ভাই। রাহুল আর সাব্বির রুমের ভিতরে গিয়ে ডেভিডের সামনে দাঁড়ালো। বাদশা আর জিশান দরজার কাছে লুকিয়ে আছে। কিরে তোরা এখানে? তোদের তো এই হাইড আউটের ব্যাপারে বলিনি, তোরা কিভাবে এই জায়গায় আসলি? আসলে রুদ্র ভাই আমাদের আপনার ঠিকানা বলেছিল। তার রুদ্র কোথায়? রুদ্রকে তো আমি বাদশাহকে মারতে পাঠিয়েছিলাম। আসলে রুদ্র ভাই আর বেঁচে নেই। কি? বাদশাহ ওকেও মেরে ফেলেছে? তা তোরা কি আমাকে এই খবর শোনানোর জন্য আসলি? না ভাই, আমরা একজনকে আপনার সাথে দেখা করতে এনেছি। সে কে? আমি দরজার পেছন থেকে সামনে এলাম। কে রে তুই? তোদের আজরাইল, বাদশাহ দ্য মাফিয়া কিং। বলেই বাদশা ডেভিডের দিকে বন্দুক তাক করে গুলি ছুড়ল, কিন্তু ডেভিড লিটনকে তার সামনে নিয়ে আসলো। তাই গুলিটা লিটনের লাগে। বাদশা যেহেতু দূরে ছিল, তাই বুলেট লিটনের শরীর ভেদ করতে পারেনি। নিশি আর রোকেয়া ফায়ারিং শুরু করে। আবার এদিকে বাদশা, জিশান, সাব্বির আর রাহুলও ফায়ারিং করা শুরু করে। যেহেতু বাদশা হুট করে হামলা করে, তাই ডেভিডরা কিচ্ছু করতে পারেনি। আর এদিকে রোকেয়া গুলি লাগে আর সে নিচে পড়ে যায়। ডেভিড তাকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু এদিকে বুলেটের তুফান চলছে। তাই রোকেয়াকে রেখে নিশি আর ডেভিড পিছনে দরজা দিয়ে বের হয়ে যায়। রাহুল আর সাব্বির ওদের পিছু নিতে গেলে বাদশা ওদের থামায়। কি হলো ভাই, আমাদের আটকালেন কেন? ডেভিডের পিছু করতে হবে না। কেন ভাই? ডেভিড তো পালিয়ে গেল। বাদশা জোরে জোরে হাসা শুরু করলো। সেটা কোনো সাধারণ হাসি ছিল না, বরং সেটা একটা পৈশাচিক হাসি ছিল। এই হাসির মানে বাদশাহর প্ল্যান কাজ করেছে। এখন শুধু খেলা হবে মৃত্যুর খেলা। তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। ডেভিড তো বেরিয়ে গেল। আমি চেয়েছি বলেই যেতে পেরেছে। মানেটা কি? তোর মাথায় কি চলছে আমি কিছুই বুঝতে পারছি না।
বাদশাহর খেলা বাদশাহ আর আল্লাহ তাআলা বাদে কেউই বুঝতে পারে না। ভাই তুই আমাদের বুঝি একটু বল। পরে বলবো, এখন রোকেয়াকে আমাদের সাথে নিয়ে আয়। সন্ধ্যায় দ্বীপের সাথে অনেক কথা আছে। আজকে সব প্ল্যান তোদের সাথে শেয়ার করব। সবই তো বুঝলাম, কিন্তু এই ডাইনিকে আমাদের সাথে নিয়ে যাব কেন? মাঝে মাঝে ডাইনিরাও অনেক কাজের। মানে? এখানেই সব মানে বুঝলে কি হবে। সন্ধ্যায় সব কিছু বলবো। আর এই রোকেয়াকে আমাদের সাথে নিয়ে আয়, এর চিকিৎসা করতে হবে। রোকেয়া গুলি খেয়ে সেন্সলেস হয়ে গেছে। তারপর সবাই তাদের ফ্ল্যাটে পৌঁছে গেল। সন্ধ্যার দিকে দীপ ফ্ল্যাটের কাছে আসলো। আমাকে একবার বললো না ভাই যে তোমরা সেই ভার্সিটিতে ভর্তি হয়েছো, তাহলে আমি সাহায্য করতে পারতাম। তোকে বললে তুইও ওদের মতো আমাকে আটকাতি, যাকে এটা করা রিস্ক, ওটা করা রিস্ক। ও তাহলে এই ব্যাপার। তা রোকেয়ার কি অবস্থা করছো? তাকে ডাক্তার দেখে গিয়েছে, গুলি বের করা হয়েছে, এখন ঘুমের ঔষধ দেওয়া হয়েছে, প্লাস বিছানার সাথে হাত পা বাঁধা আছে। কিন্তু আমরা কেন ওকে বাঁচিয়ে রেখেছি তাই তো বুঝতে পারছি না। আর কেনই বা ডেভিডকে এভাবে পালিয়ে যেতে দিয়েছি। সব বলবো আজকে। আগে দীপ বল, কিয়া কি এখন ঠিক আছে? এখন ঠিক আছে, আমি ওকে সব বলে দিয়েছি, আপনার ব্যাপারে, আমার ব্যাপারে। আর ইউ আউট অফ মাইন্ড দীপ? তুই কি জানিস তুই কি করলি? এর ফলে আমরা কত বিপদে পড়বো তুই ভাবতেও পারবি না। এখন যদি কিয়া কাউকে কিছু বলে দেয়? আমি কাউকে কিছু বলবো না। দরজার আড়াল থেকে বের হয়ে আসলো। তুই এখানে? তোমার পিছু নিয়ে এখানে এসেছি। কিন্তু কেন, তুই জানিস না বাদশা ভাই এসব পছন্দ করে না? এই তোমাদের কাছে বাদশা হতে পারে, কিন্তু আমার কাছে আমার বন্ধু রাকিব। কেয়া, তুমি এখানে কেন এসেছো? চলে যাও এখান থেকে। আমি তো যাওয়ার জন্য এখানে আসিনি, আমি এসেছি তোমাকে সাহায্য করতে। মানেটা কি কিয়া? মানেটা হলো আমি বাদশাকে সাহায্য করতে চাই। তুই কিভাবে সাহায্য করবি? আমি জানি না, কিন্তু আমি সাহায্য করতে চাই। বাদশা তুই কি চাস কিয়া এখানে থাকবে কিনা? কেয়া আমাদের সাহায্য করতে পারবে। ভাই কিন্তু কিভাবে? সেটা আস্তে আস্তে জানতে পারবি। ঠিক আছে, কিন্তু এখন বল তুই ডেভিডকে কেন যেতে দিলি, এটা তো আগে বল। বাদশা আর রুদ্রের মধ্যে যা যা কথা হয়েছিল তা সব খুলে বলল। এইসবের সাথে ফরেনার মাফিয়া আছে, এটাতে আমরা অনেক আগে থেকেই জানি, কিন্তু এইসবের সাথে ডেভিডকে যেতে যাওয়ার বিষয়টা আমি বুঝতে পারছি না। আমি ইচ্ছে করলে সেখানেই ডেভিডকে মারতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি সবাইকে একসাথে শাস্তি দিব। আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ একসাথে নিব। আমি যদি ডেভিডকে মেরে ফেলতাম তাহলে ফরেনার ডনদের আমি ধরতে পারতাম না, আর ডেভিডের মৃত্যুর পর সবাই সতর্ক হয়ে যেত। এখন যেহেতু ডেভিডের কোনো মতে বেঁচে গেছে, সে অবশ্যই আমাদের উপর অ্যাটাক করবে, আর তার জন্য তার ফরেনার ডনদের সাহায্য অবশ্যই লাগবে। এখন শুধু তাদের এই দেশে আসার অপেক্ষা। সবই তো বুঝলাম, কিন্তু রোকেয়ার কি করবি? বাদশা কিছু বলবে তার আগে রোকেয়ার আওয়াজ শুনতে পেল সবাই। মনে হয় রোকেয়ার জ্ঞান ফিরেছে। তাহলে এবার কি করব আমরা? এবার রোকেয়ার থেকে ডেভিড আর ফরেনার ডনদের ব্যাপারে জানতে হবে। কিন্তু সে কিভাবে বলবে? এমনিতে বলবে না, 3rd ডিগ্রি দিতে হবে। না জিসান, আমার একটা নীতি আছে। আমি কোনো মেয়ের উপর হাত তুলি না, মারতে হলে এক গুলিতেই মেরে ফেলি। কিয়া, তুমি যদি আমাকে সাহায্য করতে চাও তাহলে তুমি রোকেয়ার থেকে সব ইনফরমেশন কালেক্ট করবে, আর এজন্য তোমার যা করা উচিত তাই করবে। ভাই কে কি পারবে? হোয়াই নট ব্রো, আমি অবশ্যই পারবো। এবার শুধু তোমরা দেখো এই কেয়ার খেলা। তারপর কেয়া রোকেয়ার রুমে গেল। বাদশা আর সবাই রুমের বাহিরে সোফায় বসে আছে। হঠাৎ রোকেয়ার রুম থেকে রোকেয়ার চিৎকার শোনা গেল। কিয়া ওর খেলা শুরু করে দিয়েছে। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, যে কিয়া তোকে খুন করে দেখে এভাবে ভয় পেয়েছিল, আর ওর চোখে তোর ঘৃণা দেখেছিলাম, আর সেই কিয়া তোকে সাহায্য করছে। আমারও এক প্রশ্ন। আসলে ভাই কে যদি জানতো যে তুমি বাদশা দা মাফিয়া কিং, তাহলে সে কখনোই তোমাকে দেখে ভয় পেত না। কেন, কিয়া কি আমাকে চেনে নাকি? জি ভাই। মানে? ভাই কে আসলে তোমাকে ভালোবাসে। মানেটা কি? আমি সত্যি বলছি ভাই। কিয়া তো আমার নামও কখনো শোনেনি, তাহলে সে কিভাবে আমাকে ভালোবাসবে? ভাই সে আপনার নাম অনেক আগেই শুনেছিল। বাদশা ওর নাম তো দেশের কেউ জানতো না, তাহলে কিয়া কোথা থেকে শুনবে? দেশের কেউ জানতো না, কিন্তু আমি তো জানতাম বাদশা দা মাফিয়া কিং এর কথা। আসলে আমি কি কাজ করি কে হঠাৎ জেনে ফেলে, তাই আমি তাকে বলেছিলাম সব মাফিয়ারা খারাপ হয় না, কিছু কিছু মাফিয়া আছে যারা ভালো কাজ করে,
দেশের মানুষের সাহায্য করে, দেশকে রক্ষা করে, ঠিক বাদশা ভাইয়ের মতো। তখন থেকেই বাদশা ভাই যখন দেশের জন্য বা সাধারণ মানুষের জন্য কিছু করতো, তখন আমি কেয়াকে তা বলতাম। তখন থেকে সে বাদশা ভাইকে ভালোবাসা শুরু করেছে। কেয়া আমাকে বাদশা ভাইয়ের ছবি দেখাতে বলছিল, কিন্তু আমি তাকে বাদশা ভাইয়ের ছবি দেখাইনি, কারণ বাদশা ভাইয়ের হুকুম ছিল। ভাই আমি সত্যি বলছি, কেয়া তো আমাকে অনেক ভালোবাসে। না, তা হয় না দীপ। কেন নয়? বাদশার পিছনে তাকিয়ে দেখে কেয়া বাদশার পিছনে দাঁড়িয়ে আছে। সে বাদশার সামনে এসে আবার একই প্রশ্ন করলো। কারণ আমি চাই না আমার লাইফ থেকে কেউ যুক্ত হয়। আমাদের জীবনের কোনো গ্যারান্টি নেই। আমি আমার বাবা আর বড় ভাইকে হারিয়েছি। আমি চাই না কেউ আমাকে ছেড়ে চলে যাক। কিন্তু আমি তোমার জীবনের সাথে জড়াতে চাই। আমি তোমার জীবনের সাথে নিজের জীবন মিশিয়ে এক জীবন করতে চাই। কেয়া এসব কথা পরে হবে, এখন বলো কেয়া থেকে কিছু জানতে পেরেছো কি? হ্যাঁ ভাইয়া, আমি জানতে পেরেছি যে ডেভিড এখন তার সুন্দরবনের ফরেস্ট গেস্ট হাউসে লুকিয়েছে। আমি আরও জানতে পেরেছি যে আজকে রাতে ফরেনার ডন আসবে সেই গেস্ট হাউসে। এই কথা শোনার পর বাদশা পৈশাচিকভাবে হাসা শুরু করে। এই হাসির মানে কিছু একটা হতে চলেছে। এখানে সবাই জানে এই হাসির মানে মৃত্যুর খেলা হবে আজকে। রোকেয়াকে শেষ করে দে, আর সবাই রেডি হয়ে নে। আজকে রাতে খেলা মৃত্যু খেলা। সবাই সবার রুমে চলে গেল। দীপ জিশানের সাথে গেল কিছু প্ল্যানিং করতে। আমার কথা কি একটু ভাবা যায় না? কেয়া তুমি কি জানো, যখন আমি প্রথম ভার্সিটিতে যাই তখন সবাই আমাকে খ্যাত বলে অত্যাচার শুরু করে, কিন্তু একমাত্র তুমিই আমাকে সাহায্য করেছিলে। আমি তোমার ভিতরে একটা পিওর মন দেখতে পেয়েছিলাম। ধীরে ধীরে তোমাকে আমার ভালো লাগা শুরু করে। আমি জানি না সেটা আমার ভালোবাসা কিনা, কিন্তু আজকের পর যদি আমি বেঁচে যাই তাহলে তোমাকে নিয়ে আমি ভাববো। দেখা আমাদের হবে, এটা শিওর। দেখা যাবে। বিকেল 4টের দিকে সবাই রেডি হয়ে গেল ফরেস্ট গেস্ট হাউসে যাওয়ার জন্য। সবাই কি রেডি হয়েছো? আমরা রেডি, প্লাস সব প্ল্যানিংও করা আছে। আমিও রেডি। না, তুই কোথাও যাবে না। কিন্তু কেন? কারণ সেখানে বিপদ আছে। আমি কোনো বিপদকে ভয় পাই না। ইউ শুড আন্ডারস্ট্যান্ড ডেথ। সেইখানে অনেক রিস্ক আছে। আমরা সেইখানে গিয়ে জীবন নাও ফিরে আসতে পারি। আই ডোন্ট কেয়ার। তোকে আমার সাথে আসো। তারপর বাদশা কেয়াকে একটা রুমে নিয়ে যায়। তার কথা বলার অজুহাতে কেয়াকে রুমের ভিতরে আটকে রাখে। বাদশা, দরজা খুলো। সরি ফর দিস, কিন্তু আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে ফিরে নাও আসতে পারি। তাহলে আমাকে এখান থেকে বের করবে কে? এটা অটোমেটিক দরজা। 1 ঘন্টা পর ঠিকই দরজা আনলক হয়ে যাবে। তারপর বাদশা কেয়াকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সবাইকে নিয়ে ফরেস্ট গেস্ট হাউসের দিকে রওনা দেয়। প্রায় 4 ঘন্টার পর সবাই সেখানে পৌঁছালো। বাদশার গাড়ি গেস্ট হাউসের সামনে পৌঁছালো। সাবধানে, এই গেস্ট হাউসের চারদিকে সিসিটিভি ক্যামেরা আছে। তাহলে আমরা ভিতরে যাব কিভাবে? চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। মানে? মানে হলো রাহুল সিসিটিভির মনিটরের সামনে সেসব গার্ড থাকে, তাদের সবাইকে কিনে নিয়েছে বাদশা ভাইয়ের হুকুম মতো। তারা এখন মনিটরে রেকর্ডিং ভিডিও দেখছে। এখন তাহলে যাওয়া যাক। সবাই গেস্ট হাউসের সামনে গেল। চারিদিকে যেসব গার্ড ছিল তাদের সাইলেন্সার গানের মাধ্যমে মেরে ফেলে। সবাই পিছনের দরজা দিয়ে ভিতরে গেল। সবাই মিটিং রুমে দরজা আড়ালে দাঁড়ালো। এখানে সব হারামিরা একসাথে আছে। চিন্তা করিস না, আজকে এখানে কেউ বোঝাতে পারবে না। ফরেনার ডনদের বডিগার্ডদের খুব বুদ্ধিমানের সাথে সবাই মেরে ফেল সাইলেন্সার বন্দুকের সাহায্যে। ডেভিডরা কিছু বোঝার আগেই বাদশা আর ওর টিম সবাইকে চারিদিক দিয়ে ঘিরে ফেল। তোরা এখানে? ইউ অ্যান্ড ইয়োর্স ডেথ बादशाह द माफिया किंग। तुम यहाँ पर आ गया हो पर जिंदा नहीं जा पाओगे। गार्ड्स, मार डालो सबको। ओहे, you are false. We killed everybody already. Now you are all finished. সবাই যখন কথা বলছিল তখন হঠাৎ ডেভিড গুলি করা শুরু করলো। বাদশা আর ওর টিম সবাই টেবিল, সোফা, আলমারির পিছনে লুকিয়ে ফায়ারিং করা শুরু করলো। ছোট্ট একটা রুম, তাই কেউ পালাতে পারেনি। বাদশার প্রথম গুলিটা পাকিস্তানি ডনের লেগেছে, তারপরের গুলিটা দুবাইয়ের ল্যান্ডলর্ডের লেগেছে। এদিকে সাব্বিরের হাতে গুলি লেগেছে। রাহুল সাব্বিরকে সোফায় রেখে ফায়ারিং চালাচ্ছে। একে একে যখন সব ফরেনাররা ডন মারা যায় তখন শুধু ডেভিড বেঁচে আছে, আর সবার গুলিও শেষ হয়ে গেছে। বাদশা, তুই যদি সত্যি মাফিয়া কিং হয়ে থাকিস তাহলে আমার সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইট কর।
ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তারপর দুজনে হ্যান্ড টু হ্যান্ড ফাইট শুরু করে। প্রথম প্রথম বাদশাহ কভার ফাইট করলেও পরে হ্যাটাক টেকনিক ইউজ করে। একসময় ডেভিড বাদশার লাথিকে ফ্লোরে গিয়ে পড়ল। ডেভিডের সামনে তার বডিগার্ডদের বন্দুক পড়ে রইল। সেটা ডেভিড হাতে নিয়ে বাদশার দিকে তাক করে গুলি করল। কেউ কিছু বোঝার আগেই কেয়া ফ্লোরে লুটিয়ে পড়ল। হ্যাঁ, সবাই ঠিক পড়েছেন, কেয়ার বুকে গুলিটা লেগেছে। আসলে কেয়া বাদশার সামনে গিয়ে দাঁড়ায় আর তার গুলিটা লেগে যায়। তোরা কেয়াকে সামলা। কথাটা বলে বাদশা তার ফ্লাইং কিক দিয়ে ডেভিডের হাত থেকে বন্দুকটা ফেলে দেয়। তারপর বাদশা কুংফু স্টাইলে ডেভিডের গলায় আঘাত করে, ফলে তার গলার হাড় ভেঙে যায় আর অনবরত নাক আর মুখ দিয়ে রক্ত পড়া শুরু করে। ডেভিড ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল। ভাই আমাকে মাফ করে দাও, আমি আর খারাপ কাজ করব না। ভাঙা গলায় কথা বলতে কষ্ট হচ্ছে। আমার ভাই কি তোরা কেউ রেহাই দিয়েছিলি? বলেই বাদশা ডেভিডের মাথা বরাবর একটা ঘুষি মারল আর ডেভিডের মাথা টেবিলের কোণে লেগে ফেটে যায় আর অতিরিক্ত রক্তক্ষরণের জন্য সেখানে তার মৃত্যু হয়। তারপর সবাই কেয়াকে গাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। দীপ্ত তার বোনের জন্য কান্না করে শেষ, আর বাদশারও চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। বাদশা তাড়াতাড়ি তার চোখের পানি মুছে ফেলল। হাসপাতালে কেয়া আর সাব্বিরকে ভর্তি করানো হলো। সাব্বিরের হাতে গুলি লেগেছে, তাই চিন্তার কিছু নাই, কিন্তু কেয়ার বুকে গুলিটা লাগার ফলে অনেক সিরিয়াস কিছু হতে পারে। এই কথাটা ডাক্তার তাদের বলল। দীর্ঘ 4 ঘন্টা অপারেশনের পর কেয়ার অপারেশন সাকসেসফুল হয়। কেয়ার জ্ঞান ফেরার পর থেকে সে শুধু বাদশাকেই খুঁজে যাচ্ছে, তাই বাদশা কেয়ার কেবিনে গেল আর সবাই কেবিন থেকে বের হয়ে গেল। বাদশা কেয়ার সামনে হাঁটু গেড়ে বসল। কেন আমার জীবন বাঁচালে? কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি রুম থেকে বের হলে কিভাবে? 1 ঘন্টা পর বের হলেও এত তাড়াতাড়ি আমাদের কাছে পৌঁছালে সম্ভব? তুমি হয়তো ভুলে গেছো যে রুমে একটা জানালাও ছিল। সেই জানালার কাজ পুরোটা ভেঙে তারপর বের হয়েছি। সত্যি বুদ্ধি আছে তোমার। বাদশাহ দ্য মাফিয়া কিংকে ভালোবেসেছি, অন্তত এইটুকু বুদ্ধি না থাকলে কি আর হয়? আমি বলেছিলাম যে সেখান থেকে যদি জীবিত ফিরে আসি তাহলে তোমার ব্যাপার নিয়ে ভাববো। তা কি ভেবেছ? উইল ইউ ম্যারি মি? সত্যি? 1 সপ্তাহ পর বাদশা আর কেয়ার বিয়ে হয়ে গেল। বাদশা এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। সে রুমের ভিতরে ঢুকে দেখে কেয়া বিছানায় বসে বসে মোবাইল টিপছে। বাদশা কত কিছু ভেবেছিল যে কেয়া তাকে দেখে পায়ে সালাম করবে, আর সে এখানে বসে বসে মোবাইল টিপছে। মোবাইলে কি করো? আমি যে রুমে এসেছি তা কি চোখে পড়ছে না? কেন চোখে পড়বে না? আসলে আমি ফেসবুকে গল্প পড়ছিলাম আমার প্রিয় লেখক রাকিব হাসান রাজের আইডিতে। এই গল্প 2020-এর শেষ গল্প তার। সে তার লাস্ট গল্পের লাস্ট পর্বে বলে দিয়েছে যে এই সপ্তাহে আর কোনো গল্প দিবে না, বরং নতুন বছরের প্রথম দিনে সে সব পাঠককে দ্য সিক্রেট এজেন্ট আর পুলিশ কমিশনারের বোন যখন প্রেমিকা সিজন 2 একসাথে উপহার হিসেবে দেবে। এই কয়েকদিন তার অনেক কাজ আছে, প্লাস সে ইউটিউবে একটা নাটকের গল্পের স্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছে, তাই এই বছরের আর কয়েকটা দিন গল্প দিতে পারবে না। এইসব ফালতু লেখকের গল্প ছাড়ো তো। আর জামাইকে যে সালাম করতে হয় তা কি তুমি জানো না? খবরদার আমার প্রিয় লেখকের নামে কিচ্ছু বললে আজকে বাসরের কথা ভুলে যাও। এই রে, আমার বাবুটা মনে হয় রাগ করে গেছে। ভাই আমাকে মাফ করে দাও, আমি আর খারাপ কাজ করব না। ভাঙা গলায় কথা বলতে কষ্ট হচ্ছে। আমার ভাই কি তোরা কেউ রেহাই দিয়েছিলি? বলেই বাদশা ডেভিডের মাথা বরাবর একটা ঘুষি মারল আর ডেভিডের মাথা টেবিলের কোণে লেগে ফেটে যায় আর অতিরিক্ত রক্তক্ষরণের জন্য সেখানে তার মৃত্যু হয়। তারপর সবাই কেয়াকে গাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। দীপ্ত তার বোনের জন্য কান্না করে শেষ, আর বাদশারও চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। বাদশা তাড়াতাড়ি তার চোখের পানি মুছে ফেলল। হাসপাতালে কেয়া আর সাব্বিরকে ভর্তি করানো হলো। সাব্বিরের হাতে গুলি লেগেছে, তাই চিন্তার কিছু নাই, কিন্তু কেয়ার বুকে গুলিটা লাগার ফলে অনেক সিরিয়াস কিছু হতে পারে। এই কথাটা ডাক্তার তাদের বলল। দীর্ঘ 4 ঘন্টা অপারেশনের পর কেয়ার অপারেশন সাকসেসফুল হয়। কেয়ার জ্ঞান ফেরার পর থেকে সে শুধু বাদশাকেই খুঁজে যাচ্ছে, তাই বাদশা কেয়ার কেবিনে গেল আর সবাই কেবিন থেকে বের হয়ে গেল। বাদশা কেয়ার সামনে হাঁটু গেড়ে বসল। কেন আমার জীবন বাঁচালে?
কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি রুম থেকে বের হলে কিভাবে? 1 ঘন্টা পর বের হলেও এত তাড়াতাড়ি আমাদের কাছে পৌঁছালে সম্ভব? তুমি হয়তো ভুলে গেছো যে রুমে একটা জানালাও ছিল। সেই জানালার কাজ পুরোটা ভেঙে তারপর বের হয়েছি। সত্যি বুদ্ধি আছে তোমার। বাদশাহ দ্য মাফিয়া কিংকে ভালোবেসেছি, অন্তত এইটুকু বুদ্ধি না থাকলে কি আর হয়? আমি বলেছিলাম যে সেখান থেকে যদি জীবিত ফিরে আসি তাহলে তোমার ব্যাপার নিয়ে ভাববো। তা কি ভেবেছ? উইল ইউ ম্যারি মি? সত্যি? হুম। 1 সপ্তাহ পর বাদশা আর কেয়ার বিয়ে হয়ে গেল। বাদশা এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। সে রুমের ভিতরে ঢুকে দেখে কেয়া বিছানায় বসে বসে মোবাইল টিপছে। বাদশা কত কিছু ভেবেছিল যে কেয়া তাকে দেখে পায়ে সালাম করবে, আর সে এখানে বসে বসে মোবাইল টিপছে।